ভারতের একজন বিজেপি নেতা কয়েকদিন আগে, এটা বেশ কিছুদিন আগের একটি সংবাদ, সেখানে তিনি ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন তিনি যেন বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করেন। দ্যাট মিন্স তিনি যেন বাংলাদেশে সামরিক অভিযান চালান। তো সেই একটি সংবাদ আমরা দেখলাম, তো সেটি নিয়ে আমরা দু চারটি কথা বলতে চাই। তো সেই সংবাদটি আমরা একটু আগে দেখে আসি। ভারতের বেঙ্গালুরুর শিবাজীনগর আসনের জনপ্রতিনিধি রিজওয়ান আরশাদ বিতর্কিত সব মন্তব্যের জন্য খোদ ভারতেই সমালোচিত। এই আরশাদ 14 আগস্ট আরশাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশে সহিংসতার শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের রক্ষায় তেমন কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। আরশাদ তার চিঠিতে প্রয়োজনে সেনা হস্তক্ষেপের দাবিও জানান। নরেন্দ্র মোদীর কাছে পাঠানো আরশাদের এই চিঠি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শুধু হস্তক্ষেপই নয়, সরাসরি সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই অভ্যন্তরীণ বিষয় বা ধর্ম নিয়ে একটা খেলা এইটা মোটেও উচিত হইতেছে না। আমাদের ভাই বোনদের সাথে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এটা নষ্ট করার ওরা চেষ্টা করছে। এটা আসলে আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর ব্যাপারটা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিশেষ উদ্দেশ্যে যে অপপ্রচার চলছে, সামরিক অভিযানের উস্কানিকে তারই অংশ বলে মনে করছেন বর্তমান এবং সাবেক ছাত্রনেতারা। তারা যদি অন্য কিছু ইঙ্গিত করে, এমন কোনো কথা বলে যার কারণে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির স্বরূপ হয়, তাহলে আমাদের পক্ষ থেকেও আমরা পাল্টা কথা বলবো। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকির মতো একটি কথাবার্তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে সাথে আমাদের এই সরকারকে আমরা বলছি যে তাদের রাষ্ট্রদূতকে ডেকে অবশ্যই করা প্রতিবাদ করা উচিত। আমি এই বক্তব্যের মধ্যে পুরো ভারতের মানুষকে এর মধ্যে যুক্ত করব না। এই যে বক্তব্যগুলো দিচ্ছে, আমরা যেমনিভাবে তার প্রতিবাদটা করছি, ভারতের শুভবোধের যে মানুষগুলো আছে তাদেরও উচিত তার প্রতিবাদ করা। আর সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা জানালেন, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উপর তাদের আস্থার কথা। উনি কিন্তু তার ক্ষমতা এই দায়িত্ব নেওয়ার কদিন পর ঢাকা শহরের মধ্যে স্বেচ্ছায় আসছেন, নিজে একেবারে স্বল্পতমায় এই আধা ঘন্টা নোটিসে আমাদেরকে বলেছে, আমরা আসবার চেষ্টা করেছি এবং পরিদর্শন করে গেছেন। সেখানেও তিনি কিন্তু একটা কথা বলেছেন, বাংলাদেশের সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একটি পরিবার। এখানে সংবাদে যেটা বলা হয়েছে যে তিনি বলেছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সেখানে নির্যাতনের শিকার হচ্ছে, হিন্দু সম্প্রদায় অত্যাচারের শিকার হচ্ছে এবং কার্যত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করার জন্য সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সুতরাং তিনি মনে করেন যদি হিন্দুরা বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে থাকে তাহলে তাদেরকে সেভ করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী যেন বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করে, সামরিক হস্তক্ষেপ করে। তো এটা নিয়ে আবার বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে। ছাত্র সংগঠনের যারা নেতা রয়েছে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে, সাধারণ মানুষ দেখিয়েছে। আবার সর্বশেষ সংবাদে যেটা দেখলাম, সনাতনী সম্প্রদায়ের একজন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তিনিও সেখানে মন্তব্য করেছেন। তো কথা হচ্ছে, বিভিন্ন সময় এর আগেও আমি একটি নিউজ আমার এই চ্যানেলে নিয়ে আলোচনা করেছিলাম, সেই নিউজটি নিয়েও, যে এর আগে ত্রিপুরার একজন নেতা বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দিয়েছিলেন। তো এই যে সংবাদটি যেটা দেখলাম, যেটা আমরা শুনলাম, সেটা মূলত বাংলাদেশে যে একটি কয়েকদিন আগে বড় ধরনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ঠিক কয়েকদিন পরেই তাদের এই মন্তব্যটি। তো সেখানে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় প্রচণ্ড পরিমাণে অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার। তো এখন এগুলো আসলে অনেক সময় বলা হয়ে থাকে, তবে বাস্তবে যেটা দেখা যায় বিভিন্ন এলাকাতে কিছু কিছু জায়গায় এগুলো স্বল্প পরিমাণে হলেও হয়ে থাকে। তবে আমি এখন যে বাংলাদেশে যে বিভাগীয় শহরটিতে অবস্থান করছি, সেখানে আমি যে অফিসে রয়েছি, আমি যে অফিসটাতে কাজ করছি, আমার সেই প্রতিষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের 5 থেকে 6 জন কর্মচারী রয়েছেন। মোট কর্মচারী 20 জন, তার মধ্যে 6 জন হচ্ছেন সনাতনী সম্প্রদায়ের বা হিন্দু সম্প্রদায়। সেখানে অন্য যে ধর্মের যারা রয়েছে
উপজাতি বা বৌদ্ধ অথবা খ্রিস্টান সেই সম্প্রদায়ের কেউ নেই। সেখানে রয়েছে হিন্দু সম্প্রদায়ের কিন্তু 5 থেকে 6 জন। সুতরাং এই যে 5 আগস্টের যে ঘটনার পরে আমার অফিসে যে যারা রয়েছেন 5 থেকে 6 জন, তাদের কারো কাছে শুনিনি এখন পর্যন্ত হয়তো তাদের ঘরবাড়ি কেউ জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে কেউ হুমকি দিয়েছে। তো এখন এই ঘটনাগুলো যে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে, হিন্দু সম্প্রদায়কে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই ধরনের ঘটনা আসলে সরকারের উচিত একেবারে রুট লেভেলে গিয়ে তদন্ত করে দেখা এবং মানুষের সামনে তুলে ধরা এবং বিশ্ববাসীর সামনেও তুলে ধরা। কারণ বাংলাদেশে আমি যত দিন থেকে মোটামুটি বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি যে বাংলাদেশে পলিটিক্যাল ইস্যু হিসেবে এই মাইনরিটি কমপ্লেক্স বা মাইনরিটি যে কমিউনিটি রয়েছে, মাইনরিটি যে সম্প্রদায় যারা রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল ওয়েপন্স হিসেবে ব্যবহার করা হয়। এবং যেটা আমি বলি, আমি পলিটিক্স জিনিসটা কি এবং বাংলাদেশের পলিটিক্স কীরকম চলছে সেগুলো 1996 সালের থেকে অল্প অল্প বুঝতে শুরু করি। সেই সময় থেকেই দেখেছি যে বিভিন্ন সময়ে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখনই দেখা গিয়েছে যে এই যে আমাদের মাইনরিটি সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং আমি নিজে বাস্তবে বিভিন্ন জায়গায় দেখেছি। সুতরাং এই যে ঢাল হিসেবে যদি আমরা ব্যবহার করি অথবা ব্যবহৃত হয়, সেজন্য অবশ্যই এই যে মাইনরিটি সম্প্রদায়ের যারা রয়েছে তাদের সচেতন হতে হবে এবং বাংলাদেশের যারা যখন ক্ষমতায় থাকবে তাদেরকেও অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে যাতে কেউ এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে। কারণ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের কাজ অনেক সময় করা হয়ে থাকে। তাছাড়া আমাদের দেশে আরেকটা পলিটিক্যাল ট্র্যাডিশন রয়েছে, সেটা হচ্ছে আমি নিজে অন্যের ক্ষতি করে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেই। তো এটা কিন্তু বাংলাদেশের একটা ট্র্যাডিশন এবং পলিটিক্যাল ট্র্যাডিশন বাংলাদেশের। হয়তো আমি একটা দলকে সাপোর্ট করছি, সেই দল হয়তো বর্তমানে বিপদে রয়েছে, আমি অন্য কোনো এই দলিত সম্প্রদায়ের বা কোনো সনাতনী সম্প্রদায়ের অথবা মাইনরিটি কমপ্লেক্স বা মাইনরিটি কমিউনিটির যারাই থাকে তাদের কাউকে আক্রমণ করে, তাদের ঘর বাড়িতে আক্রমণ করে আমি অন্য কারো ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। এই ঘটনা কিন্তু একেবারেই বাংলাদেশের ট্র্যাডিশনে পরিণত হয়েছে। সুতরাং এই মাইনরিটি কমিউনিটি যারা রয়েছেন তাদেরকে বেশি কেয়ারফুল থাকতে হবে যাতে তাদেরকে কেউ ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, তারা যেন কারো উইপেন হিসেবে ইউজড না হন। তাছাড়া বাংলাদেশের ক্ষমতাসীন যেই থাকবেন তাকেও অনেক বেশি স্টেপস নিতে হবে, পদক্ষেপ থাকতে হবে যাতে উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে এই ধরনের ঘটনা ঘটতে না পারে। তো এখন এই যে প্রতিবেশী দেশ, বন্ধু প্রতিম দেশ যদি আরেকটি দেশে সামরিক হস্তক্ষেপের জন্য আবেদন করে, চিঠি লেখেন, আর্জি জানান, এগুলো আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার জন্য অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং পাশাপাশি যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে সেখানে কিন্তু সহ অবস্থান এবং ডেভেলপমেন্ট জিনিসটি কিন্তু হতে পারে না। সুতরাং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন হতে হলে ছোট দেশ হোক বড় দেশ হোক সকলকে প্রয়োজন হয়। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশকে যে ভারতের প্রয়োজন নেই তা নয়। যদি প্রয়োজন না হতো তাহলে কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত এত বেশি ভাবতো না। সুতরাং বাংলাদেশের ছোট বন্ধু হলেও তাকে যথেষ্ট পরিমাণে প্রয়োজন ভারতের। সেজন্য কিন্তু সবসময় ভারত বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করে এবং বাংলাদেশকে সবসময় তাদের পক্ষে রাখার চেষ্টা করে। সুতরাং ভারতের যে সকল নেতা বা যারাই এ ধরনের হুমকি দিচ্ছেন সেটা ঠিক নয়। কেন্দ্রীয় সরকার কিন্তু এই যে আবেদন, সেই আবেদনে কিন্তু সাড়া দেননি, তারা কিন্তু সামরিক পদক্ষেপ নেননি। তো এগুলো আসলে পলিটিক্যাল বিভিন্ন সময় স্পিচ থাকে, পলিটিক্যাল কথাবার্তা থাকে, এগুলো হুমকি ধমকি দিয়ে ছোট দেশগুলোকে পক্ষে রাখার একটা কৌশল অনেক সময় হয়ে থাকে। সুতরাং যে ধরনের হুমকি দেওয়া হোক না কেন, এগুলো আসলে আরেকটি দেশের কিন্তু সার্বভৌমত্বের প্রতি হুমকি বটেই। সুতরাং এই জিনিসগুলোকে অবশ্যই খুব কেয়ারফুলি কনসিডার করতে হবে, হ্যান্ডেল করতে হবে উভয় দেশের পক্ষ থেকেই। আশা করছি উভয় দেশের মধ্যে যে সম্পর্ক অতীতে ছিল ভবিষ্যতে সেই ধরনের সম্পর্ক থাকবে এবং সেই ধরনের সম্পর্ক বজায় রাখার জন্য উভয় দেশের যারা পলিটিক্যাল লিডার্স রয়েছেন, যারাই দেশ পরিচালনা করছেন, সকলেই সেই দিকে বেশি মনোযোগী হবেন এবং এক দেশ আরেক দেশকে হুমকি না দিয়ে এক দেশ আরেক দেশের সাথে বিটার এক্সপিরিয়েন্স বা বিটার রিলেশনশিপ তৈরি না করে ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করার প্রতি বেশি মনোযোগী হবেন সেই আশা রাখছি এবং উভয় দেশের যে সম্পর্ক
আরও বেশি ভালো হোক, আরও বেশি ডেভেলপড হোক, সেই আশা রেখে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।